এইবার বলে দিই, যারা দীক্ষা নিয়েছেন, যে আসনে বসে দীক্ষা মন্ত্র জপ করেন, কবার করতে হয়? দীক্ষা মন্ত্র 3 বার করতে হয়, সকাল দুপুর সন্ধে। যদি কেউ না পারেন 2 বার করবেন, যদি কারো খুব চাপ থাকে তবু 1 বারও করবেন। 3 বার নিয়ম। একবার সকালবেলায় ঘুম থেকে উঠে যদি আপনি স্নান করে করতে পারেন তা ভালো, আর যদি কারো অসুস্থতা থাকে তাহলে বিছানাতে শুয়ে শুয়ে করতে পারেন। বলবেন বিছানাতে শুয়ে গুরুমন্ত্র ভজন করা যায়? হ্যাঁ, মহাপ্রভু বলেছেন খাইতে শুইতে যথা তথা। মহাপ্রভু বাণী, খাইতে শুইতে যথা তথা সব জায়গাতে আপনি গুরুমন্ত্র জপ করতে পারেন। কিন্তু মাথায় রাখবেন, যারা মালা জপ করছেন, মালা জপ কিন্তু রাস্তায় যেতে যেতে হবে না। জপের মালা নিয়েছেন কিন্তু রাস্তায় যেতে যেতে জপ করছেন, তা হবে না। কারণ কুর্ম পুরাণ বলেছে যে পথে চলিতে চলিতে, কথা বলিতে বলিতে, ওপর দিকে তাকাইতে তাকাইতে জপ করা যাইবে না। জপ যদি করতে হয় একটা জায়গাতে চুপচাপ বসে জপ করতে হবে। মায়েরা মাথায় রাখবেন, জপের জায়গা হচ্ছে খুব শান্তির জায়গা, ওখানে কেউ কোনো কথা বলবে না, কিচ্ছু না, সেখানে আপনাকে জপ করতে হবে। যে আসনের উপরে আপনি মন্ত্র জপ করবেন, গুরু মন্ত্র জপ, মন্ত্র জপ হয়ে গেলে আসনটা তুলে যেখানে আসনটা রেখেছিলেন সেই জায়গায় একটু জল দিয়ে দেবেন। কেন বলুন তো? না, সেই জলটা নিয়ে চোখে মুখে লাগিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র বলবেন। তাহলে যে জপটা করলেন ওটা কেউ চুরি করতে পারবে না, ইন্দ্রদেব চুরি করে নিতে পারে। যাতে চুরি করতে না পারে তাতে এই কাজটা আগামীকাল থেকে আপনারা করবেন, যারা জানেন না। যে আসনে বসে জপ করবেন, আসনটা জপ হওয়ার পর তুললেন, যেখানে আসনটা ছিল সেখানে জল ঢেলে দিলেন, সামান্য জল, সেই জলটা চোখে মুখে নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে ব্যাস প্রণাম করে আপনি সেখান থেকে উঠবেন। খুব মাথায় রাখবেন মায়েরা, গুরু কিন্তু যাকে তাকে করা যাবে না, গুরুকে জ্ঞানী হতে হবে। আপনি চিরকুন্ডাতে ধরুন, কিংবা আপনাদের সুন্দরনগরে একজন গুরুদেব এসছে, আপনি 10 জন গুরুমন্ত্র নিচ্ছে দেখে আপনিও ছুটে গেলেন, তা নয়। ডাক্তার দেখাবেন, বিচার করবেন ডাক্তার কেমন। ভালো ডাক্তার হলে রোগ সারাবে, আর খারাপ ডাক্তার হলে রোগ বাড়াবে। ঠিক সেরকম গুরু যদি ভালো হয় আপনার জীবন সুন্দর হবে, আর গুরু যদি মন্দ হয় আপনার জীবন নরকে পর্যবসিত হবে। অজ্ঞান তিমিরান্ধস্য, তার মানে কি? গুরু তার জ্ঞানের আলো দিয়ে আপনার অজ্ঞানতা দূর করবে। তা গুরুর যদি নিজেরই জ্ঞান না থাকে তাহলে আপনার অজ্ঞানতা দূর করবে কি করে? ওই জন্য গুরুকে জ্ঞানী হতে হবে। ব্রজে একটা কথা আছে, পানি পিও ছানকে আর গুরু করো জানকে। জল খাবে ছেনে আর গুরু করবে জেনে, যাকে তাকে গুরু করা যাবে না। রামকৃষ্ণ দেব বলছে এই জগতে 2 রকমের গুরু আছে, একটা কাঁচা একটা পাকা। কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে, এই আমার কাছে মন্ত্র নিবি, 500 টাকা 1 বস্তা চাল 2টো সোনার জিনিস দিবি। ওই যে নিল, থলেতে ভরলো, বাড়ি গেল, আপনার বাড়ির দিকে মুখ করলো না, ইনি হচ্ছেন কাঁচা গুরু। পাকা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে না যে ঠাকুর মন্ত্র নেব, নে, দক্ষিণা কি লাগবে? কিচ্ছু না। কেন? আমি তোর বাবা, তুই আমার ছেলে, তোর তো সব কিছু আমার, আবার দিবি কি? যিনি প্রতি বছর আপনার বাড়িতে এসে আপনাকে পরীক্ষা করে দেখবে আমি যে মন্ত্রটা দিয়েছি ঠিক ঠিক ভজন করছে কিনা, জানবেন এরাই হচ্ছে পাকা গুরু, বাকি কিন্তু কাঁচা গুরু। একটা প্রমাণ দিলেই বুঝতে পারবেন, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। আমার বাড়ির পাশে একটি মেয়ে, বয়স হচ্ছে 18 বছর, কলেজে পড়ে। ও 1 বছর আগে গুরুমন্ত্র নিয়েছে। গুরুদেব 1 বছর পর বাড়ি এসেছেন, গুরুদেবের পাটা ধুইয়ে দিচ্ছেন। গুরুদেব বলছেন তোমার বাড়ির সামনে নাকি প্রদীপ বাবুর বাড়ি? বলে এই তো সামনে। বলে একবার ডাকা যাবে? উনি বললেন যে আজ সকালে উনি গান করে এসছেন, একবার ডেকে দিই। উনি বললেন কাকু চলো, একবার ডাকছে তোমাকে। আমি গেলাম, গুরুদেবকে নমস্কার করলাম। মেয়েটি গুরুদেবের পাটা ধুইয়ে দিচ্ছে সুন্দর করে। তখন গুরুদেব বলছে বাহ, খুব ভালো ভক্তি তোর বাবা, তাহলে একটু জল পান করুন। এরকম গুরু যেন না হয় আপনার জীবনে। বাবা একটু জল পান করুন। তখন বলছে জল? তোর হাতে এখন জল খাবো না।
তোর এখন সাধন ভজন পাকা হয় নাই, তোর হাতে জল খাবো না। মেয়েটি বলছে আপনি 1 বছর আগে মন্ত্র দেবার আগে বললেন যতক্ষণ না গুরুমন্ত্র না নিবি ততক্ষণ গোবিন্দ সেবা করবে না। তা আমি মন্ত্র নেবার পর যদি গোবিন্দ আমার হাতে সেবা করে, তা তুমি কেন করবে না? জোরে বলুন, ঠিক বলেছি কিনা? তুমি তো বলেছো যে গোবিন্দ সেবা করবে, তাহলে তুমি কেন করবে না? সঙ্গে সঙ্গে শোন, অত কথায় কাজ নেই, তোর এখন সাধন ভজন হয় নাই, তোর হাতে জল খাবো না।